এখন আমাদের পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনের ম্যাথ পার্ট শুরু করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্টে কিন্তু সিম্পল হারমোনিক মোশন বা সরল সঞ্চিত স্পন্দন নিয়ে পড়ে এসেছিলাম, তাই না? তো আমাদের প্রথম যে ম্যাথটা, সেই ম্যাথটা আসলে সিম্পল হারমোনিক মোশন বা সরল সঞ্চিত স্পন্দন থেকেই আর কি। তো আমরা এখানে দেখছি যে একটি কণার ভর, মানে যেটা সরল সঞ্চিত স্পন্দনে বা সিম্পল হারমোনিক মোশনে আছে, যার ভর হচ্ছে কত, 100 গ্রাম। বিস্তার বা অ্যাম্প্লিটিউড হচ্ছে 10 সেন্টিমিটার। আর সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে পৌঁছাতে 0.5 সেকেন্ড সময় লাগে। এটার মিনিংটা আমি একটু পরে বলছি আর কি। তো এর আগে এই ম্যাথটা করার জন্য আমাকে যেটা জানতে হবে, একটু ওয়েভ বা তরঙ্গ সম্পর্কে জানতে হবে। আমি কিন্তু থিওরি পার্টের একদম লাস্ট টপিকে ওয়েভ বা তরঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। তো খুব ভালো হয় যদি তোমরা ওই ক্লাসটা করে থাকো আর কি। ওকে, আর যদি না করে থাকো একটু দেখে আসতে পারো। আর যদি নাও দেখো কোনো সমস্যা নাই, আমি এখন ওয়েভ বা তরঙ্গ নিয়ে 2 মিনিট আলোচনা করব, তারপর এই ম্যাথটায় যাবো আর কি। কারণ এই ম্যাথটা করার জন্য তরঙ্গ ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো প্রথমেই আসি, তরঙ্গ বা ওয়েভ আসলে কী জিনিস। তরঙ্গ বা ওয়েভ হচ্ছে এক ধরনের এনার্জি। ওকে, তো আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম। কারণ তরঙ্গ বা ওয়েভ একটা এনার্জি, তার সামনের দিকে যাওয়ার জন্য একটা মিডিয়াম বা মাধ্যম লাগে, যার মাধ্যমে তরঙ্গটা বা ওয়েভটা সামনের দিকে যাবে। তো আমি ধরলাম এটা হচ্ছে একটা মিডিয়াম। ওকে, আচ্ছা, তো এই মিডিয়ামের মধ্যে অনেক পার্টিকেল আছে, মানে এরকম অনেক পার্টিকেল। ওকে, কারণ ধরো যে কোনো মিডিয়ামই তো অনেক পার্টিকেল বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা দিয়ে তৈরি। যেমন ধরো বাতাস বা এয়ার, তো এয়ার কি অনেক ছোটো ছোটো পার্টিকেল দিয়ে তৈরি না? তো আমি ধরলাম এখানে হচ্ছে একটা মিডিয়াম, আর এই রেড কালারগুলো হচ্ছে তার পার্টিকেল আর কি। এখন যদি একটা ওয়েভ আসে বা তরঙ্গ আসে, তো ওয়েভ কিন্তু একটা এনার্জি, তাই না? তো এনার্জিগুলো যখন আসবে, একে ধাক্কা দিবে এই মিডিয়ামটাকে, তখন কি হবে, এর যে পার্টিকেলগুলো আছে সেগুলো ভাইব্রেট করবে, মানে কাঁপবে। কিন্তু এই পার্টিকেলটা কখনো সামনের দিকে যাবে না, মানে নিজের জায়গায় থেকে উপরের নিচে কাঁপতে থাকবে। ওকে, তো ধরলাম এই যে প্রথম যে পার্টিকেলটা, সে হচ্ছে এখান থেকে এখানে চলে আসলো, পরের পার্টিকেলটা এখানে চলে আসলো, তারপরেরটা এখানে, এই পার্টিকেলটা এখানে, এই পার্টিকেলটা ধরো এখানেই আছে, তারপরের পার্টিকেলটা ধরো এখানে, তারপরেরটা এইখানে, তারপরেরটা এইখানে, এই পার্টিকেলটা এখানে। আমি যদি এখন জয়েন করি, তাহলে আমরা একটা এরকম একটা ওয়েভ পাবো। ওকে, মানে তরঙ্গ পাবো। তো আমি যদি এখন বলি এই পার্টিকেলটা এখন কোথায় আছে, এইখানে আছে, তাই না? এই পার্টিকেলটা আছে এইখানে, এই পার্টিকেলটা এইখানে। তো তারা কিন্তু সবসময় এই জায়গায় থাকবে না, মানে তারা মুভ করবে। যেমন এই পার্টিকেলটা কিন্তু এখান থেকে একটু পরে সে নিচের দিকে নেমে যাবে, এখানে নেমে যাবে। তখন আমার তরঙ্গটা বা ওয়েভটা হবে এরকম, এই যে এরকম, তাই না? এই পার্টিকেলটা কিন্তু এখান থেকে এখানে উঠে গেল। এই পার্টিকেলটা আগের তরঙ্গে ছিল এখানে, কিন্তু এখন সে এখান থেকে এখানে উঠে যাবে। ওকে, মানে প্রত্যেকটা পার্টিকেল আসলে একটা স্পেস নিয়ে সেই স্পেসের মধ্যে কি করবে, এরকম মুভ করবে। ওকে, তার মানে আসলে কি, তার মানে আসলে প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনে আছে। ওকে, আচ্ছা, তো এই যে একটা পার্টিকেল এতটুকু স্পেস নিয়ে কী করছে, মুভ করছে, তাহলে যে কোনো একদিকে ও যতটুকু ম্যাক্সিমাম মুভ করবে সেটা হচ্ছে তার অ্যাম্প্লিটিউড বা বিস্তার, মানে এইটুকু হচ্ছে তার অ্যাম্প্লিটিউড বা কি, বিস্তার। ওকে, সো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ। ওকে, আচ্ছা, এখন এই যে এই রেড কালার লাইন, আন্ডারলাইন করা লাইনটা কি বলা হচ্ছে, সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে পৌঁছতে 0.5 সেকেন্ড সময় লাগে। সাম্য অবস্থান মানে কি? সাম্য অবস্থান মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে হচ্ছে যখন কোনো তরঙ্গ ছিল না, যখন কোনো ওয়েভ ছিল না, তখন পার্টিকেলগুলো কোথায় ছিল, এই সবুজ লাইনের উপরে, তাই না? এই গ্রিন লাইনের উপরে, তাই তো? সেটাকে বলা হয় কোনো একটা পার্টিকেলের সাম্য অবস্থান, মানে ইনিশিয়াল স্টেট। তরঙ্গ আসার পরে তারা কি করবে, মুভ করবে। ক্লিয়ার? সাম্য অবস্থান মানে মানে ইনিশিয়াল স্টেট, মানে তরঙ্গ না থাকলে তারা যে জায়গায় থাকতো আর কি, সেটা হচ্ছে তার সাম্য অবস্থান বা হচ্ছে কি ইনিশিয়াল স্টেট। আচ্ছা, এবার আমরা ম্যাথটায় আসি, ম্যাথটা শুরু করি আর কি। তরঙ্গ বা ওয়েভ কী জিনিস আমরা বুঝলাম। আচ্ছা, এটা নিয়ে আমরা আমাদের পরের চ্যাপ্টার, যেটা মানে চ্যাপ্টার 9, ওকে, তরঙ্গ বা ওয়েভ চ্যাপ্টার, সেখানে আমরা তরঙ্গ বা ওয়েভ নিয়ে পড়বো আসলে। আচ্ছা, তো ম্যাথে যদি আসি, প্রথমে কি বলা হচ্ছে, 8 সেন্টিমিটার স্মরণে বেগ কত হবে, মানে স্মরণ বলতে কি এক্স। ওকে, মানে যখন এক্স হচ্ছে আমাদের কত, 8 সেন্টিমিটার, এক্স ইকুয়াল টু 8 সেন্টিমিটার বা 0.08 মিটার, আমরা প্রথম ম্যাথটা করছি আর কি। ওকে, এক্স ইকুয়াল টু 0.08 মিটার হলে বেগ বা ভেলোসিটি কত হবে। ওকে,
তো সরল সঞ্চিত স্পন্দন মানে এই যে পার্টিকেলগুলা বা এই যে কণাটা, এই যে কণার ভর দেওয়া আছে, এই কণাটা কিন্তু সরল সঞ্চিত স্পন্দনে বা সিম্পল হারমোনিক মোশনে। তাহলে তার বেগ বের করার জন্য আমাকে সিম্পল হারমোনিক মোশন বা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দনের যে বেগ, যেটা আমরা থিওরি পার্টে শিখেছিলাম, তার ফর্মুলা নেওয়া লাগবে। তো ফর্মুলা কি আমাদের? v = ওমেগা √a² - x²। ওকে, সো আমরা এখানে এ জানি, এ হচ্ছে আমার কত? এ হচ্ছে অ্যাম্পলিটিউড বা বিস্তার, মানে 10 সেন্টিমিটার এতটুকু, তাই না? সো আমি লিখবো হচ্ছে a = 10 সেন্টিমিটার বা হচ্ছে 0.1 মিটার। তো এই জানি, এক্স জানি, কিন্তু ওমেগা জানি না। ওকে, তো ওমেগা বের করতে হবে। কীভাবে ওমেগা বের করব? ওমেগা বের করার জন্য আমার কি দেওয়া আছে? এ দেওয়া আছে, বা হচ্ছে তো কীভাবে ওমেগা বের করব? ওমেগা বের করব আমরা এই ফর্মুলা দিয়ে, যে ওমেগা = 2π/t। তো টি হচ্ছে এখানে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এখন আমার এখানে কি পর্যায়কাল দেওয়া? এখানে একটা টাইম দেওয়া যে 0.5 সেকেন্ড। এটা যদি বসায় দাও তাহলে কিন্তু ম্যাচটা হবে না। 0.5 সেকেন্ড হচ্ছে সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে পৌঁছাতে, মানে আসলে এইখান থেকে এইখানে পৌঁছাতে এতটুকু হচ্ছে 0.5 সেকেন্ড। ওকে, কারণ এটা সাম্য অবস্থান আর এটা হচ্ছে বিস্তার অবস্থান, মানে অ্যাম্পলিটিউড, মানে হচ্ছে 0 থেকে ম্যাক্সিমাম অবস্থানে পৌঁছাতে তোমার 0.5 সেকেন্ড লাগে। এটা কিন্তু টাইম পিরিয়ড না। টাইম পিরিয়ড কোনটা? টাইম পিরিয়ড হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। ওকে, কারণ এটা হচ্ছে একটা ফুল ওয়েভ, তাই না? তার মানে টাইম পিরিয়ড হচ্ছে আসলে কত? 2 সেকেন্ড। এই ছবিটা কিন্তু কোশ্চেনে কি ছিল না, ছিল না আসলে, আমি আমার নিজের আঁকা আর কি। তো কীভাবে এটা বোঝা গেল? কারণ এখান থেকে এই পর্যন্ত যেতে যদি 0.5 সেকেন্ড লাগে, তাহলে এখান থেকে বাকিটুকু যেতে 1 সেকেন্ড, এখান থেকে এইটুকু হচ্ছে 1.5, তার মানে এখান থেকে এইটুকু কত? 2 সেকেন্ড, তাই না? মানে প্রত্যেক 1/4 ল্যামডা, এতটুকু হচ্ছে আমাদের 1/4 ল্যামডা। ওকে, এতটুকু হচ্ছে 1/4 ল্যামডা, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের বা ওয়েভ লেন্থের 4/1 যেতে কত লাগে? 0.5 সেকেন্ড লাগে। তাহলে আরও 4/1 যেতে 0.5 সেকেন্ড, মানে 1 সেকেন্ড টোটাল। আরও 4/1 যেতে 1.5 সেকেন্ড। একটা টোটাল তরঙ্গ দৈর্ঘ্য শেষ করতে লাগে হচ্ছে 2 সেকেন্ড, মানে টাইম পিরিয়ড হচ্ছে কত? 2 সেকেন্ড। ক্লিয়ার? এবার 2 এখানে বসাবো, উপরে তো 2π। তো আমরা যদি ক্যালকুলেট করি এটা 2π/2, 2 কাটা, আলটিমেটলি পাচ্ছি আমরা 3.1416 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের ওমেগা। তো এখন যদি আমরা এখানে বসাই, আমরা কিন্তু ভি পেয়ে যাবো, তাই না? তো আমি বসাই, ওমেগা হচ্ছে কত? আমরা 3.1416, এ কত আমাদের 0.1², এক্স হচ্ছে 0.08 হোল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করে আসবে 1.88 মিটার পার সেকেন্ড। ওকে, সো খুবই ইজি আসলে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে টি দিয়ে ওমেগা বের করা। ওকে, এটা কিন্তু অনেকে দেখা যাবে যে যদি প্র্যাকটিস না করো এটা কিন্তু হবে না, মানে পারা যাবে না আর কি। আচ্ছা, এর পরের কোশ্চেনটায় আসি, যে সাম্য অবস্থানে গতিশক্তি ও বিস্তার অবস্থানে স্থিতিশক্তি সমান হবে কি না। সাম্য অবস্থান মানে কি? আমি আগেই বলেছি, সাম্য অবস্থান মানে হচ্ছে এই যে গ্রিন লাইন, তাই না? এই গ্রিন লাইনটা, মানে এই গ্রিন লাইনের উপরে কোনো পার্টিকেলের কী বের করতে বলা হচ্ছে? সাম্য অবস্থানে গতিশক্তি। মানে যখন একটা পার্টিকেল এই গ্রিন লাইনে থাকবে তখন তার কাইনেটিক এনার্জি, বা এই ওয়েভ চিন্তা না করে তোমরা একটা পেন্ডুলাম চিন্তা করতে পারো। পেন্ডুলামও কিন্তু কি সিম্পল হারমোনিক মোশন, মানে যে এরকম আর কি পেন্ডুলাম। এটা হচ্ছে পেন্ডুলামের ম্যাক্সিমাম পয়েন্ট, মানে অ্যাম্পলিটিউড। এটা পেন্ডুলামের অ্যাম্পলিটিউড, আর এটা হচ্ছে কি তার সাম্য অবস্থান, মানে ইনিশিয়াল স্টেট। যখন কোনো এনার্জি দিব না, ফোর্স দিব না, তখন কিন্তু পেন্ডুলাম কি এখানেই থাকবে। তার মানে এখানে বের করতে বলা হচ্ছে কি, এই পয়েন্টে বের করতে বলা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। আর বিস্তার অবস্থান মানে হচ্ছে এখানে, মানে অ্যাম্পলিটিউড, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ওইখানে বের করতে বলা হচ্ছে কি স্থিতিশক্তি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন আমরা কিন্তু থিওরি পার্ট যখন আমরা পড়েছিলাম এই চ্যাপ্টারের, তখন কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশনের জন্য, মানে সরল সঞ্চিত স্পন্দনের জন্য আমরা বিভব শক্তি এবং গতিশক্তির সূত্র পড়েছিলাম, তাই না?
ফর্মুলা পড়েছিলাম। আচ্ছা, তো ওই ফর্মুলা বা সূত্র আমাদের এখন লাগবে। ওকে, তো আমরা ওই ম্যাথটায় যাই, মানে পরের ম্যাথটায় যাই। ওমেগা আমাদের কত 3.1416, এটা থাকবে আমাদের, আমরা লিখে রাখবো, সমস্যা নেই। ওমেগা আমাদের লাগবে। তাহলে আমরা এখন কী বের করব? সাম্য অবস্থান গতিশক্তি হচ্ছে আমরা প্রথমে বের করব। তো সাম্য অবস্থান মানে কি? ইনিশিয়াল স্টেট, তাই না? একটু আগে আমি বললাম যে যদি কোনো ওয়েভ বা তরঙ্গ না থাকে তাহলে কোনো একটা সরল সঞ্চিত স্পন্দনে থাকা পার্টিকেল যেখানে থাকতো সেটা তার সাম্য অবস্থান, মানে ইনিশিয়াল স্টেট আর কি। তো ইনিশিয়াল স্টেটে x = 0, মানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই। আর ম্যাক্সিমাম তার ডিসপ্লেসমেন্টে কী হয়? x = হয় অ্যামপ্লিটিউড বা হচ্ছে কি আমাদের বিস্তার। ওকে, তো আমরা বের করব সাম্য অবস্থান গতিশক্তি, মানে এই পয়েন্টে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। সো আমি লিখব EK = ½ mv²। ওকে, এখন v = আমরা কি জানি? সরল সঞ্চিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনে থাকা কোনো পার্টিকেলের জন্য আমরা জানি v = ω√a² - x²। তো আমি যদি এই v এর এই ভ্যালুটা এখানে বসাই তাহলে কি আসবে আমার? EK = ½ mω² a² - x², তাই না? রুট চলে যাবে, ½ mω² a² - 0। কারণ এই যে সাম্য অবস্থান বা ইনিশিয়াল স্টেটে x = কত হয়? 0 হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে পাচ্ছি ½ mω² a²। এখন আমরা কিন্তু এখানকার সব কিছুর ভ্যালু কি জানি, তাই না? ½ m জানি, ওমেগা জানি, a জানি। ওমেগা আমরা এর আগে বের করেছিলাম আমাদের এই যে আগের ম্যাথটাতে। তো আমরা সব বসাই, তো আমরা পাবো হচ্ছে ½ m কত? m হচ্ছে 100 গ্রাম বা হচ্ছে 0.1 কেজি, তাই না? সো 0.1, ওমেগা হচ্ছে 3.1416² আর এ কত? এ হচ্ছে অ্যামপ্লিটিউড, তাই না? অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, মানে 0.1। সো আবার হচ্ছে আমার 0.1²। ওকে, আচ্ছা, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে? এটা আসবে হচ্ছে 4.93 ইন্টু 10⁻³ জুল। ওকে, এটা হচ্ছে আমাদের কী বের করলাম আমরা? সাম্য অবস্থানে গতিশক্তি। এটা হচ্ছে এই অবস্থানে তার কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এবারে একটা কথা বলো তো, এই পয়েন্টে তার কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা। ওকে, এই পয়েন্টে তার পটেনশিয়াল বা বিভব কত হবে? বিভব শক্তি কত হবে? এই পয়েন্টে কিন্তু কোনো বিভব শক্তি নাই। আমরা কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার 5-এ পড়েছিলাম যে এটা হচ্ছে তার একদম মিনিমাম হাইট। এই পয়েন্টে বা মিনিমাম হাইটে কোনো পটেনশিয়াল বা বিভব শক্তি থাকে না, সব শক্তি কী হয়ে যায়? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তো এটাই কিন্তু তার কি, এটাই হচ্ছে তার টোটাল এনার্জি। এটা আমাদের ম্যাথের টপিক না, তারপর আমি বললাম আর কি। এবার আসি আমরা পরেরটাতে, যে বিস্তার অবস্থানে স্থিতিশক্তি বের করো। বিস্তার অবস্থানে স্থিতিশক্তি বা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বের করো। বিস্তার অবস্থান বলতে এই অবস্থানটাতে বা এই অবস্থানটাতে যখন x = a, তার মানে এখন আমরা x = a ধরবো। আর সরল সঞ্চিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের জন্য বিভব শক্তির ফর্মুলা ব্যবহার করব। সেটা কিন্তু আমরা পড়েছিলাম। কী ছিল আমাদের ফর্মুলাটা? ফর্মুলা ছিল এরকম যে u = ½ kx²। আমরা থিওরি পার্টে এটা প্রুভ করেছিলাম। ওকে, যদি মনে না থাকে আমি একটু দেখাই যে এই যে একটা পেন্ডুলাম, এই পেন্ডুলামটাকে আমরা একটু মুভ করালাম। ওকে, মানে একটা ফোর্স দিলাম, এই ফোর্সের কারণে সে একটু মুভ করলো, বা একটা স্প্রিংকে আমরা টান দিয়ে মুভ করালাম। ওকে, এক্স পরিমাণ। তাহলে লিখব du = ইন্টিগ্রেশন অফ f dx, মানে dx পরিমাণ মুভ করানোর জন্য আমাকে f পরিমাণ কী করা লাগছে? ফোর্স দেওয়া লাগছে। ওকে, তো আমরা যদি টোটাল ওয়ার্কটা চাই, টোটাল ওয়ার্কটাই আসলে কি পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা থাকবে, তাই না? আচ্ছা, তো একটা স্প্রিংয়ের জন্য বা একটা পেন্ডুলামের জন্য বা যে কোনো সরল সঞ্চিত স্পন্দনের জন্য, ওকে, বা সিম্পল হারমোনিক মোশনের জন্য আমরা জানি যে f = মাইনাস কি kx, তাই না? তো আমরা এখানে বসাবো kx dx ইন্টিগ্রেশন 0 থেকে x পর্যন্ত। মানে আমরা স্প্রিংয়ের জন্য
তার টোটাল যে ডিসপ্লেসমেন্ট এক্স সেটা চাই 0 থেকে এক্স পর্যন্ত। মানে স্প্রিংটা ছিল নর্মালি এখানে, আমরা তাকে টান দিলাম এক্স পর্যন্ত, মানে এক্স পরিমাণ বৃদ্ধি ঘটালাম। তাহলে 0 থেকে এক্স পর্যন্ত কি ইন্টিগ্রেশন, আমরা কে বাইরে নিয়ে আসবো, এই এক্সকে কী করবো, ইন্টিগ্রেশন করব। এক্সের পাওয়ার হচ্ছে এখানে 1, সো কে এখানে হবে x²/2, 0 থেকে এক্স পর্যন্ত হচ্ছে লিমিট। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, পাওয়ারের সাথে 1+ হয়, আবার নিচেও পাওয়ারের সাথে 1+ হয়, মানে এরকম আর কি। x⁴n যদি থাকে তাহলে x⁴n+1, নিচেও কি n+1। আমরা এই পর্যন্ত প্রথম থেকে এই পর্যন্ত অনেকবার করেছি, মানে প্রত্যেক ক্লাসেই আমরা প্রত্যেক চ্যাপ্টারেই আমরা কিছু না কিছু ইন্টিগ্রেশন করেছি আর কি। এটা পেলাম, এখন লিমিট বসাতে হবে 0 থেকে এক্স পর্যন্ত। প্রথমে এক্সের জায়গায় হচ্ছে এই এক্স, তারপর এক্সের জায়গায় কত 0, তাহলে কি হবে কে x²/2 - 0, আলটিমেটলি হাফ কে x²। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তো এটাই আমরা এখানে ইউজ করব যে বিস্তার অবস্থানে স্থিতিশক্তি। সেক্ষেত্রে কিন্তু আমার এই যে এক্সটা কিন্তু কি হবে, এ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যাই এখন বের করি হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। তো এখানে আমি লিখবো হচ্ছে U = ½ kx²। ওকে, আমরা এটার প্রুফ দেখলাম আর কি। আচ্ছা, তো আমি লিখবো যে U = ½ kx², ½ ka²। ওকে, কারণ হচ্ছে বিস্তার অবস্থানে বলছে, মানে সর্বোচ্চ অবস্থানে, ম্যাক্সিমাম পয়েন্টে, এখানে অথবা এখানে। এখন আমি কিন্তু কে জানি না, এখন কে এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে জানি যে ω² = k/m, অতএব k = ω²m, তাই না? এটা আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, আমরা থিওরিতে 2 থেকে 3 বার এটা দেখেছিলাম। আচ্ছা, তো কে এর জায়গায় আমি লিখবো হচ্ছে ω²m, তার মানে ½ m ω² a²। ওকে, তো তোমরা কিন্তু সরাসরি U = এটা লিখতে পারো যখন দরকার হবে, যখন যেটা দরকার হয় আর কি। এখন আমরা সব জানি, m জানি, ω জানি, a জানি। আমি বসাই, m হচ্ছে আমার 100 গ্রাম, মানে হচ্ছে ½ × 0.1, ω হচ্ছে 3.1416 হোল স্কোয়ার, আর এ কত আমার, এ হচ্ছে এই যে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1, তাই না? সো ইন্টু 0.1 হোল স্কোয়ার, ক্যালকুলেট করলে আসবো হচ্ছে 4.93 × 10⁻³ জুল, মানে এটার সমান। এখান থেকে আমরা কি দেখলাম যে এখানে তার এনার্জি ছিল কি, সবটাই পটেনশিয়াল। যখন সে এখান থেকে এখানে আসলো, সবটাই কাইনেটিকে কনভার্ট হয়ে গেল। ল অফ কনজারভেশন অফ এনার্জি, আমরা ক্লাস 9-10 থেকে শুরু করে ইন্টারেও প্রচুর জিনিস এই কনসেপ্ট দিয়ে করেছি, তাই না? যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, যখন একটা অবজেক্ট উপর থেকে নিচে নামে, তার পটেনশিয়াল কাইনেটিকে কী হয়, মানে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, তাই না? এখানে কিন্তু আমরা সেটাই দেখলাম। আর আরেকটা ব্যাপার, এই যে ½ ka², যদি একটু থিওরির কথা মনে করো, আমরা কিন্তু টোটাল এনার্জি ½ ka² পড়েছিলাম, মানে পটেনশিয়াল প্লাস কাইনেটিক প্লাস করে আমরা পেয়েছিলাম ½ ka²। তো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে এই পয়েন্টে, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে বা অ্যাম্প্লিটিউডে আসলে কি হবে, তার সব এনার্জি, মানে টোটাল এনার্জিটাই পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এই যে U = ½ ka², এক্সের জায়গায় আমরা যখন এ বসাচ্ছি, তখনই এইটা টোটাল এনার্জি হয়ে যাচ্ছে আসলে। ওকে, আচ্ছা, তো খুবই কনসেপচুয়াল ম্যাথ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই কোনো ম্যাথ করবা, সব কিছু বুঝে করবা, তাহলে এই রিলেটেড যত ম্যাথ আছে সবই তুমি পারবা। ওকে, আচ্ছা, তো নেক্সট টাইম আরেকটা ম্যাথে যাব, যেটা কিনা প্রায় এই ম্যাথের মতোই, মানে পটেনশিয়াল কাইনেটিক নিয়ে আমরা আলোচনা করব। প্রায় যদি এটা বোঝো, তাহলে ওই ম্যাথটাও আসলে বুঝবে।